নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প বৌদি। সকালবেলা বৌদি যখন টেবিলে জলখাবার দিচ্ছে তখন বাবা বৌদির দিকে তাকিয়ে বলল, বৌমা, তোমার গালে এটা কিসের দাগ? বাবার কথা শুনে বৌদি একটু চমকে গেল। পাশে থাকা আয়নার দিকে তাকিয়ে বৌদি হাসতে হাসতে বাবাকে বলল, বাবা, আমার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ির অভ্যাস আছে। গতকাল রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালাইনি। রাতে হয়তো গালে মশা বসেছিল আর আমি হয়তো ঘুমের মাঝে মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম। এটা সেই থাপ্পড়েরই দাগ। বৌদির কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলল, পাগলি মেয়ে বলে কি? এখন থেকে মনে করে সবসময় কয়েল জ্বালিয়ে বা মশারি টাঙিয়ে ঘুমাবে, কেমন? বৌদি বাবাকে আজগুবি মিথ্যে গল্প বলে বোঝাতে পারলেও আমি ওই দাগের আসল কারণটা ঠিকই বুঝতে পেরেছিলাম। আমি খেতে খেতে বাবাকে বললাম, বাবা, এই ধরনের মশা খুব বিপজ্জনক। কয়েলের সামান্য বিষে এইসব মশা মরে না। আমার কথার ইঙ্গিতটা বৌদি ঠিকই বুঝতে পেরেছিল, তাই কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ অন্যমনস্ক হয়ে রইল। দাদা বৌদির বিবাহিত জীবন 5 বছর। প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে মা মারা যাবার পর থেকেই অশান্তি শুরু হলো। এখন বৌদি সামান্য একটু ভুল করলেই দাদা বৌদির গায়ে হাত তোলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। বৌদির সহ্য করার ক্ষমতা অসীম। জোরে জোরে থাপ্পড় খাওয়ার পরেও তার কান্নার আওয়াজ ঘরের বাইরে আসে না। দাঁতের সাথে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয়। ছাদের একটা কোণে বসে এসব কথা ভাবছি আর সিগারেটের ধোঁয়া ছাড়ছি। বৌদি কখন যে ছাদ থেকে কাপড় নিতে এসেছে আমি খেয়াল করিনি। সিগারেট হাতে বৌদি আমাকে দেখে ধমক দিয়ে বলল, বা বাবা, খুব ভালো। মাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিস আর এরই মধ্যে সিগারেট ধরেছিস। কয়েকদিন পর তো মদ গাঁজা এসবও খাওয়া শুরু করবি। আমি হাতে থাকা সিগারেটের আগুনটা নেভাতে নেভাতে বললাম, তাও ভালো, আমি তো শুধু সিগারেট খাই। দাদার মতো তো প্রতিদিন কারো রক্ত চুষি না। বৌদি আমার দিকে অসার মতো তাকিয়ে বলল, ওম, তোর এই সব খোঁচা দেওয়া কথাগুলো আমার সহ্য হয় না। আমি বৌদির চোখে চোখ রেখে বললাম, রোজ রোজ যে মার খাও সেটা সহ্য হয়? আমার কথা শুনে বৌদি কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। আর আমি পকেট থেকে আরেকটা সিগারেট বের করে তাতে আগুন ধরালাম। অনেকক্ষণ ধরে খেয়াল করছি বৌদি আমার ঘরে এসে আলনা থেকে গোছানো কাপড় নামিয়ে আবার গুছিয়ে আলনায় রাখছে। টেবিলের গোছানো বইগুলো আবার গোছাচ্ছে। বৌদির এসব কাজকর্ম দেখে আমি কিছুটা অবাক হয়ে বৌদিকে বললাম, বৌদি, তুমি কি কিছু আমায় বলবে? বৌদি আমার পাশে বসে আমতা আমতা করে বলল, ওম, তোর কাছে 1000 খানেক টাকা হবে? আমি কয়েকদিন পর তোকে দিয়ে দেব। তোর দাদা আজকে একটু রেগে ছিল, তাই আর টাকা চাইতে পারিনি। আমি কিছু না বলে বৌদির হাতে 2000 টাকা দিলাম। বৌদি টাকাটা নিয়ে তাড়াহুড়ো করে নিচে গেল। আমি কিছুটা কৌতূহলবশত চুপি চুপি বৌদির পেছনে গেলাম। নিচে গিয়ে দেখলাম বৌদি তার ছোট ভাইকে টাকাটা দিচ্ছে আর বলছে, তোর জামাইবাবুর কাছ থেকে নিলাম। তোর টাকা লাগবে শুনে তোর জামাইবাবু তো হাসতে হাসতে 3000 টাকা দিল। সেখান থেকে তোকে দিলাম 2000 আর আমি 1000 টাকা রেখে দিলাম। বৌদির কথা শুনে আমি হাসছি আর ভাবছি, হায় রে মেয়ে মানুষ, স্বামী স্ত্রীকে পায়ের নিচে ফেলে রাখলেও স্ত্রী তাকে মাথায় তুলে রাখে। স্বামী হাজার অন্যায় করলেও সেটা কারোর কাছে বলে না, বরং নিজের স্বামীকে সবার কাছে বড় করে তোলে, যতই নিজে ছোট হোক। বিকেলের দিকে আমি আর বাবা বারান্দায় বসে আছি। বাবা পত্রিকা পড়ছে আর বলছে, এই দেশে কিছুই হবে না, দেশটা একেবারে নষ্ট হয়ে গেছে, চারিদিকে শুধু খুন, ধর্ষণ আর নির্যাতন। এমন সময় বৌদি এসে বাবাকে বলল, বাবা, আমি একটা জব পেয়েছি। বৌদির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তুমি জব পেয়েছো সেটা এমন জেলের আসামির মতো শুকনো মুখ করে বলছো কেন? আমার কথা শুনে বৌদি নিচু গলায় বলল, তোর দাদা মেনে নেবে কি না বুঝতে পারছি না। বাবা তখন মুচকি হেসে বৌদিকে বলল, চিন্তা করিস না মা, অলোককে আমি বুঝিয়ে বলবো। রাতে খাবার টেবিলে বাবা যখন দাদাকে বৌদির চাকরির বিষয়ে কথা বলে, দাদা রেগে গিয়ে বাবাকে বলল,
আমি কম টাকা ইনকাম করি নাকি যে আমার বউকে চাকরি করতে হবে? বাবা তখন বলল, চাকরি কি মানুষ শুধু টাকার জন্য করে নাকি? সংসারে আমরা শুধু 3জন মানুষ, কাজের লোক আছে 2জন, বৌমা চাকরি করলে সমস্যা কোথায়? তুই হাজার হাজার টাকা ইনকাম করলেও বৌমাকে কি কখনো 1000 টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো? মেয়েটা আজ একটা চাকরি পেয়েছে যখন তা করলে দোষের কি আছে? বাবার কথা শুনে দাদা আরও রেগে গিয়ে বলল, আমি চাই না আমার বউ চাকরির নাম করে অফিসের কলিগদের সাথে গিয়ে ফষ্টি নষ্টি করুক। দাদার এমন নিম্নমানের কথা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। জীবনে এই প্রথমবার দাদার চোখে চোখ রেখে বললাম, তুমিও তো চাকরি করো, তার মানে তুমিও নিশ্চয়ই তোমার অফিসের মেয়ে কলিগদের সাথে ফষ্টি নষ্টি করো বুঝি? তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথা না। আমার মুখ থেকে এমন কথা শুনে বৌদি আমার গালে একটা চড় মেরে কাঁদতে কাঁদতে বলল, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? বড় দাদাকে যা তা বলছিস? আমিও তখন চোখের জল আটকে রেখে বৌদিকে বললাম, তোমাদের মতো মেয়েদের না গলা টিপে মেরে ফেলা উচিত। কারণ তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে, যার ফলে দাদার মতো কিছু কাপুরুষ সেটা সুযোগ নেয়। দাদা যখন প্রথম তোমার গালে থাপ্পড় মেরেছিল, তোমার উচিত ছিল সেদিনই দাদার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা। তাহলে হয়তো দাদা তোমাকে দ্বিতীয়বার থাপ্পড় মারার আগে একটু হলেও ভাবতো। বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, তুমি দেশ নষ্ট হয়ে যাবার কথা ভাবছো, অথচ তোমার অজান্তে যে তোমার সংসারটা নষ্ট হয়ে গেছে সেটা একবারও ভাবো না। আমি আর দিয়া কলেজ ক্যাম্পাসের একটা কোণে বসে আছি। আমি দিয়াকে তখন বললাম, আচ্ছা, আমি বিয়ের পর কখনো যদি তোমার গালে থাপ্পড় মারি তখন তুমি কি করবে? আমার কথা শুনে দিয়া বলল, আমিও তোমাকে কষিয়ে একটা চড় মারবো, আবার কি? অন্যায় করলে বুঝিয়ে বলবে, আমি নিজেকে শুধরে নেব, শুধু শুধু মারবে কেন? আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম আর ওর হাতটা শক্ত করে ধরে মনে মনে ভাবলাম, আমিও চাই আমার স্ত্রী এমনই হোক, বৌদির মতো অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করুক। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।